সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির সরাসরি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। এই রাত পোহালেই শোকাবহ 15ই আগস্ট। আপনারা জানেন যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা নৃশংসভাবে হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন। জাতীয় শোক দিবসের এই প্রাক্কালে দীপ্ত টিভি বিশেষ আলোচনার আয়োজন করতে যাচ্ছে এবং আমরা আজ আলোচনা করব আন্তর্জাতিক ষড়যন্ত্রে 15ই আগস্ট। 15ই আগস্ট নিয়ে আমাদের অনেক গবেষণা হয়েছে, অনেক প্রতিবেদন হয়েছে, অনেক আলোচনা রয়েছে, কিন্তু আন্তর্জাতিক যুক্ততা নিয়ে আমাদের সবসময় একটা কৌতূহল রয়েছে। আলোচনা যেমন চলে, গবেষণারও প্রচেষ্টা নেওয়া হয় এবং আমরা কোনো না কোনোভাবে জানতে চেষ্টা করি কি ঘটেছিল এর পেছনে, কারা ছিলেন, কাদের মদত ছিল, সমর্থন ছিল, সব নিয়ে আমাদের আজকের এই আলোচনা। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জামির, সাবেক রাষ্ট্রদূত, সঙ্গে আছেন অধ্যাপক আবু সাইদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, এবং অনলাইনে যুক্ত হবেন ডক্টর ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। অধ্যাপক আবু সাইদ, আপনাকে দিয়েই শুরু করব। আপনি দীর্ঘদিন গবেষণাও করছেন বিষয়টি নিয়ে এবং যে আলোচনা করছিলাম যে আন্তর্জাতিক ষড়যন্ত্রে 15ই আগস্ট, আমরা বিভিন্ন কথা শুনি, কখনো কখনো সংবাদপত্রে একটা প্রতিবেদন দেখি, কেউ কেউ লেখালেখিরও চেষ্টা করেছেন, আর্কাইভ থেকে তথ্য আনবার চেষ্টা করেছেন, ব্যক্তিগত স্মৃতিচারণ থেকে অনেকে লিখেছেন, আর এমনি সামাজিক রাজনৈতিক আলোচনাতে তো আছে। কিন্তু গবেষণা কি বলে? নতুন কিছু পাওয়া গেল বা নিশ্চিত কি কিছু জানা গেল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার পরিবার পরিজন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই যে গবেষণা প্রতিনিয়ত চলছে এবং গবেষণার শেষও নাই। একটা অবস্থার থেকে অন্য একটা অবস্থায় যায়, যে কোনো গবেষণা বলেন, এটা চলমান থাকে। সেই হিসাবে কতগুলো কথা, প্রারম্ভিক কথা কিছু বলতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মহামানব। তার হত্যাকাণ্ড ছিল জটিল, বহু বিস্তৃত এবং তার সাথে সাথে বলতে গেলে একেবারেই পরিকল্পিত। আমি যেটা বলতে চাই, কয়েকজন মেজরে সে খুন করে দিল আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটে গেল, এমনটি নয়। এটা গবেষণায় প্রকাশিত হয়েছে এবং গবেষণায় এই পরিকল্পনায় আমরা তো দেশীয় যারা কুশীলব তাদের সম্পর্কে জেনেছি, কিন্তু আন্তর্জাতিক যুক্ততা কি? আমি দেশের ব্যাপারে আসবো না, যেহেতু আজকের বিষয়টা হলো আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয়টা আমি আসতে চাই। তখন মনে রাখতে হবে, বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল, একটা সোভিয়েত ব্লক, একটা মার্কিন ব্লক। দুটো পরাশক্তির দুটো গ্রুপ ছিল এবং দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে এশিয়া এবং দক্ষিণ এশিয়ায়, তাদের নীতিগতভাবে, পলিসিগতভাবে এবং ফ্রেমওয়ার্ক এবং কাঠামোগতভাবেও তাদের বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন তাদের পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাগুলোর ট্রুম্যান থেকে শুরু করে যেটা শুরু হয়েছিল সেটাই, তারপর মার্শাল প্ল্যান থেকে শুরু হয়েছে, এটা পরবর্তীকালে ট্রুম্যানের এগুলো বা মার্শাল প্ল্যান সেগুলো তো অনেক আগে, ঠিক 70-এর দশকে। যদি আমি চলে আসি, সেটা হলো সেই পরিকল্পনার কথা বলছি। অর্থাৎ কমিউনিজমকে, কমিউনিস্ট কান্ট্রি, কমিউনিজম ইনফ্লুয়েন্স যাতে দক্ষিণ এশিয়া এবং এশিয়ার ভিতরে না আসতে পারে, এই নীতিগুলো তখন থেকে ছিল, সেজন্য নামগুলো আসছে। এই নীতিমালাকে সামনে রেখেই পাকিস্তান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট স্টেট এবং বাগদাদ চুক্তি বলেন, সিয়াটো বলেন, সেন্টো বলেন, সব কিছুই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্বাচ্ছন্দ্যে পাকিস্তানের সাথে করেছিল। এটা ইন্ডিয়ার সাথে করে নাই, কারণ ইন্ডিয়া পরিষ্কার ছিল জোট নিরপেক্ষ নীতিতে। এবং একই সাথে আমরা লক্ষ্য করি যে মার্কিন বলয়ে যারা ছিল সবাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা মানে নেই এবং সহায়তা করেনি খুব একটা। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো এই, দেখেন, ঘটনা পরম্পরায় লক্ষ্য করলে, সার্কামস্টান্সেস এভিডেন্সে আমরা গিয়ে দেখব যে শেষ পর্যন্ত পানিটা কোথায় দাঁড়ায়।
মার্চ মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমি আসবো আবার আপনার কাছে একটু দাঁড়ান। জি। ফারল্যান্ড কিন্তু দুবার আসলো, আমি নীতির কথা বলে ছেড়ে দেবো। এসে বলল আপনি যাই করেন না কেন, একটা হলো 7 মার্চের সকালে আর একটা ফেব্রুয়ারি মাসে, এসে বলল যাই করেন না কেন বাংলাদেশের স্বাধীনতা আমরা পছন্দ করছি না, মানে না। আমরা চাই, যদি আমরা করতেই চাই স্বায়ত্তশাসন, লেস দ্যান ইন্ডিপেন্ডেন্স। তাহলে এ পর্যন্ত আলোচনা থাক, আমরা আবার ফিরবো। অর্থাৎ মার্কিন নীতিটা ওখান থেকে যে স্টার্ট হলো বঙ্গবন্ধু হত্যা পর্যন্ত তাই ছিল। আমরা নিঃসন্দেহে একটা ভালো সূত্র পাওয়া গেল আলোচনা। এর মধ্যে আমাদের একটা প্রতিবেদন আছে, দর্শক দীপ্ত টিভি 15 আগস্ট উপলক্ষে একটা বিশেষ স্টোরি তৈরি করেছে, আমরা একটু দেখে আসি। রাজধানীর ধানমন্ডির 32 নম্বর, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতার নিবাস। 75-এর 15 আগস্ট মধ্যরাতে সেখানে ঘটে যায় ইতিহাসের নৃশংসতম ঘটনা। সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী ও শিশু শেখ রাসেল সহ 17 জনকে। জার্মানিতে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। In the early morning, a phone call rang. Ambassador himself picked up the phone. Then he told me that what happened, everybody was assassinated. বঙ্গবন্ধুর পরিবারে সহজ যাতায়াত ছিল খুনিদের। উচ্চাভিলাষী আর অকৃতজ্ঞ এই মানুষগুলোর স্মৃতি বেশি কষ্ট দেয় শেখ হাসিনাকে। যারা করেছে তাদের অনেক আমাদের চেনা, অনেক সারা কর্মকর্তা আমাদের বাসায় এসেছে, আমার মায়ের হাতে খাবারও খেয়েছে। নির্মমভাবে হত্যার পর দীর্ঘ সময় বঙ্গবন্ধুর মরদেহ পড়েছিল সিঁড়িতে। কেন, এই প্রশ্নেরও উত্তর খোঁজেন বঙ্গবন্ধু কন্যা। জানতে পারলাম না, কেউ তো বদল দিল না, পরিবার প্রদেশের বাইরে কেন সে উত্তর আমি এখন পাই না। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? 75-এর পর বিভিন্ন সরকার বঙ্গবন্ধুর খুনিদের নানাভাবে পুনর্বাসন করে, এমনকি বিচারের পথও বন্ধ করে দেয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 21 বছর পর 1996 সালে সরকার গঠনের পর সব বাধা দূর করে বিচার শুরু করে আওয়ামী লীগ সরকার। দীর্ঘ প্রক্রিয়া শেষে সর্বোচ্চ আদালত 11 জনের ফাঁসির রায় দেয়। এর মধ্যে 6 জনের ফাঁসি কার্যকর হয়েছে, বাকি 5 জন পলাতক। আমেরিকায় এবং ডালিম রশিদ আছে পাকিস্তানে, আরেকজন আমরা খবর পাচ্ছি আরেকটা দেশে। আমি এদেরকেও ফেরত নিয়ে যে এদের সাজা কার্যকর করতে চাই। মূলত বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড ও দুর্বৃত্তায়নের শুরু, যার খেসারত জাতিকে এখনো দিতে হচ্ছে। দর্শক, ফিরে এলাম আলোচনা। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আমরা তার সঙ্গে একটু আলোচনা করে আবার আমাদের স্টুডিওর গেস্টের কাছে ফিরব। প্রফেসর ইমতিয়াজ, যে আলোচনা আমরা করছিলাম আন্তর্জাতিক ষড়যন্ত্রে 15 আগস্ট, অধ্যাপক সাইদ বলছিলেন যে এটার অনেক আগে থেকে এর শুরু, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, আমাদের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ঘোষণার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভঙ্গি এবং পরবর্তীতে শীতল যুদ্ধের যে টানাটানি বা টানাপোড়েন সেটা তো আছে। কিন্তু এর বাইরে গিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সম্পর্কে আন্তর্জাতিক আর কি যুক্ততা আমরা এতদিনে জানতে পারলাম? ধন্যবাদ শামীম। আমার মনে হয় যদি গত 10-15 বছরের বা তার চেয়ে হয়তো বেশি হবে, যেসব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এমনকি যে ডকুমেন্টস আমেরিকা 20 বছর 25 বছর পরে যেগুলো কিছুটা স্ক্রিনিং করে তারা পাবলিশ করে, আমরা যদি সেগুলো দেখি, কতগুলো জিনিস আমার মনে হয় বেরিয়ে আসে। একটা হলো, কোনো সন্দেহ নেই যে আমাদের দিক থেকে বড় ধরনের একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছিল। এটা একটা শিক্ষার ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে কনস্পিরেসি সবসময় থাকে কোনো না কোনো ভাবে গ্লোবালি, মানে এটা বাংলাদেশ ব্যতিক্রম না। কিন্তু যেভাবে আমাদের উপর আঘাতটা এসেছিল, তার একটা বড় ছিল একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার।
এখন সেটা কতখানি আমরা এখন কি করতে পেরেছি সেটা নিয়ে হয়তো অন্য আলোচনা হতে পারে, কিন্তু সেই জিনিসটা পরিষ্কার হয়ে এসেছে। যেসব চিঠিপত্র বা যেসব টেক্সট এসেছে বা যারা লিখেছেন, যাদের দায়িত্ব ছিল তারা অনেকেই জানতেন না, জানার সুযোগ ছিল না, সেগুলো মোটামুটি একটা পরিষ্কার হয়েছে। এবং সেখানে আমাদের একটা বড় শিক্ষার বিষয় চলে এসেছে। কারণ এরকম একটা বড় ঘটনা, যেটা আমার মনে হয় সাইদ সাহেব বলতে যেটা চেয়েছেন, যে কোন সন্দেহ নেই গুটি কয়েক ব্যক্তি জড়িত তো তারা বটেই, কোনো সন্দেহ নেই, কিন্তু সেখানেই শেষ না। কিন্তু অধ্যাপক ইমতিয়াজ, যেটা যেটা জানবার, ধরুন আপনি যে ধারণা দিচ্ছেন, এবং ইন্টেলিজেন্স ফেলিওরের একটা আলোচনা তো আমরা সবসময় করি, না হলে তো আমরা শুনতে পাই যে ভারত সতর্ক করেছিল, কিউবা সতর্ক করেছিল, সাবেক সোভিয়েত ইউনিয়নের দিক থেকেও এক ধরনের সতর্কতা শুনেছি আমরা, যে তারা জানিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কি সুনিশ্চিতভাবে কোনো দেশ বা কোনো পক্ষ বা এরকম আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর যুক্ততা এখন পর্যন্ত প্রমাণ করতে পেরেছি বা জানতে পেরেছি? না, সেখানে বড় ধরনের গবেষণা, যেটা সাইদ ভাইও বলতে গেলেন, আমার মনে হয় সেখানে বড় ধরনের গবেষণা প্রয়োজন আছে। এবং এটা আমি মনে করি যে একাধিক দেশ মিলে এই গবেষণা করা প্রয়োজন। কারণ এখনো অনেক ধরনের হয়তো ডকুমেন্টস আমরা পাবো বিভিন্ন দেশে, তখন যেসব আলোচনা হয়েছে সেগুলো। এখন ওই যে বলা হলো যে কি বলা হয়, যেটা এই মতো বললে যে অনেক কি বলা হয় সতর্ক আসছিল, ওখানে কিন্তু মনে রাখতে হবে যে বঙ্গবন্ধুর একটা বিশেষ, যদি আমি ধরি তার পার্সোনালিটি হিসাবে, তিনি কিন্তু মানুষকে প্রচন্ডভাবে বিশ্বাস করতেন। এটা মানে যারা কাছের ছিলেন তারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমরা যারা যদি অনেক ইয়াং ছিলাম তুলনামূলক ভাবে, আমরাও দেখেছি প্রচন্ডভাবে বিশ্বাস করতেন, যেটাকে বলা হয় বড় ধরনের সিকিউরিটি নেওয়া ইত্যাদি। তিনি কখনই নিতেন না, এই কারণেই মনে করতেন যে না, যেই বিশাল একটা মানুষ, তাকে কে ক্ষতি করবে। আমি আবার আপনার কাছে আসবো, যদি এখানে রাখি যে বঙ্গবন্ধুর একটা বিশ্বাস ছিল যে তার কেউ ক্ষতি করবে না, অন্তত এই দেশের বা আন্তর্জাতিকভাবে উনি ভেবেছিলেন কিনা তো আমাদের এখন উপলব্ধির সুযোগ নেই। যেটা জনাব জামির, যে আলোচনা যেখানে এসে দাঁড়িয়েছে, উনি বলছিলেন এটা একটা ধারাবাহিকতা। অধ্যাপক সাইদ অনেকে এটা পছন্দ করেন, প্রফেসর ইমতিয়াজ গবেষণার কথা বলেন, এবং যে মার্কিন নথিগুলো অবমুক্ত করা হয় সেটা আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি, যখন এই বিষয়ে যাই তার বেশিরভাগই কালো কালি দিয়ে দাগানো থাকে, একটুখানি পাওয়া যায়। কিন্তু একমাত্র মার্কিন আর্কাইভই কি আমাদের উৎস? চীনের আর্কাইভ আমরা পেয়েছি কিনা, আমরা সোভিয়েত ইউনিয়নের আর্কাইভ পেয়েছি কিনা, আমরা পাকিস্তানের আর্কাইভে আমাদের সুযোগ হয়তো বা নাই, তারা হয়তো দেবেও না, কিন্তু পার্শ্ববর্তী দেশের আর্কাইভগুলো আমরা ব্যবহারের সুযোগ পেয়েছি কিনা, পেয়ে থাকলে আমাদেরকে কি ধারণা দেয় সেই নথিগুলো? ধন্যবাদ। আজকে দুজন বিশেষ অতিথি যারা আছেন তারা জ্ঞানী, গুণী এবং এ ব্যাপারে সচেতন। আগামীকাল, যেটা দুজনেই বলেছেন, আগামীকাল 15ই আগস্ট, এবং এই দিনে সপরিবারে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, তার হত্যার মাধ্যম দিয়ে এই দিনে বাঙালির ইতিহাসে একটা কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়েছিল। আমি বিশেষ করে কথাটা বলছি কেন, একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, কয়দিন আগে আমরা লক্ষ্য করেছি যে ওনার সঙ্গে যারা মারা গেছিল তার মধ্যে ওনার স্ত্রী বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব ছিলেন। আমি একটু বিস্তৃত আকারে বলছি। ছেলে শেখ কামাল ছিল, তার জন্মদিন ছিল কদিন আগে। বেগম ফজিলতুন্নেসা, তারও 90তম জন্মদিন ছিল। শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল, ভাই ওনার বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সানিয়াবাদ, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, আর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি। স্যার, এই যে যাদের কথা বলছেন, আমি বুঝিয়ে বলবো পরে। এরা ভগ্নিপতি আব্দুর রব সানিয়াবাদ সবাই মিলে এরা কিন্তু একটা ঘাতক চক্রের, যে একটাকে বলে কনস্পিরেসি, সেইটার সঙ্গে লিপ্ত হয়ে তারা মারা যান। এখন এই যে জিনিসটা হলো, তার আগে আমাদের মনে রাখতে হবে
যে বঙ্গবন্ধুর সাথে আমার নিজের পরিচয় 1958 সাল থেকে, এবং পরবর্তীতে ওনার কাছ থেকে যেটা আমি দেখেছি যে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা রাজনীতির প্রতীক হিসেবে করা, এই জিনিসটা যারা ইসলামিক সোকল্ড ইসলামিক ব্লকের মেম্বার ছিল তারা কিন্তু কেউ পছন্দ করেনি। আচ্ছা, যদি এটা হয় যে ব্যক্তি বঙ্গবন্ধু তার আদর্শকে একটা তথাকথিত ইসলামিক ব্লক এটা পছন্দ করছে না, কিন্তু আপনি যে তার পরিবারের অন্য সদস্যদের কথা বললেন, তাদের সঙ্গে কি আদর্শিক বিরোধ থাকতে পারে? মানে আন্তর্জাতিকভাবে তাদেরকে কি পছন্দ করছে না, বা তারাও কি তাদের জন্য বড় একটা, যখন তারা মেরেছে সবাইকে তখন গুনে গুনে মারেনি, তারা যাচ্ছে তাইভাবে মেরেছে, এবং সেখানে শেখ রাসেল কিংবা বেগম ফজিলতুন্নেসা এনাদেরকেও যখন মেরেছে তখন তো তারা সেইভাবে, কিন্তু বঙ্গবন্ধুর উপরে কারোর কোনো ক্ষোভ থাকলে বিশেষ কোয়ার্টারে থাকতে পারে, কিন্তু তার পরিবারকে কেন তারা হত্যা করবে? ওইটাই তো কথা। সেটা হচ্ছে যে খনার বচনে যে আমি পুরনো জিনিস তোমার সামনে আরেকবার বলেছিলাম, সেটা হচ্ছে এক গামলা দুধে এক ফোঁটা চোনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায়। এই জিনিসটাই কিন্তু সার্বিকভাবে শুরু হয় বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা আত্মঘাতী একটা সবাই প্রচেষ্টা চালাচ্ছিল। এই যে ওখানে সেই সময় তুমি দেখো 15ই আগস্টের রাতে ওখানে মারা গেল, তার মধ্যে এই যে কর্নেল জামিল যে ওনার ডিফেন্স সেক্রেটারি ছিলেন তিনিও মারা গেলেন। আর ইন্টারেস্টিং জিনিস হলো কি, এই যে আজকে দেখছিলাম আমি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে জীবনী করেছে, আমি সেখানে বলিনি, সেখানে উনি বলছিলেন যে উনি তো অফিসিয়াল রেসিডেন্সে থাকতে পারতেন, উনি থাকেননি। ওরা জানতো, কেন ওনার বাড়িতে 32 নম্বরে রশিদ, ফারুক, ডালিম, নূর এরা সবাই সবসময় আসতো, যাতায়াত ছিল। জিয়াউর রহমান তিনিও যেতেন। আমরা তাহলে একটা বিরতি থেকে এসে আপনার এই আলোচনা আমাকে বলতে দিও। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম 15ই আগস্টের শোকাবহ দিনটির প্রাক্কালে এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের ষড়যন্ত্রে আন্তর্জাতিক ভূমিকা এবং সম্পর্কগুলো নিয়ে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। এই কতক্ষণের বিরতি? হ্যাঁ, বলছি বিরতি কতক্ষণের?
বিশেষ আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক ষড়যন্ত্রে 15 আগস্ট আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জমির, অধ্যাপক আবু সাইদ এবং অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আপনাদেরকে আবারও স্বাগত জানাই। মোহাম্মদ জমির, আপনি যেখানে রেখেছিলেন এই আলোচনা, এবং আমরা আলোচনা করছিলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয় নিয়ে। দুটো দিক আমাদের পিছনে যেতে হবে। সেটা হচ্ছে, বঙ্গবন্ধু ছিলেন, উনি বিশ্বাস করতেন প্রগতিশীলতায়, ধর্মনিরপেক্ষতায়, অসাম্প্রদায়িক রাজনীতির ব্যাপারে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, প্রগতিবাদ সব বিশ্বাস করতেন না। দিস ওয়ার নট অ্যাকসেপ্টেবল টু মেনি পিপল। এবং পরে যখন ডেভিড ফ্রস্ট আসলো, এই মেনি পিপল কারা? মেনি পিপল আমি বলছি তো, যারা এই কোনোর সঙ্গে যারা হেরে গেছিল, তুমি ভুললে চলবে না। আলবদর, আল শামস, বিহারি সম্প্রদায়, পাকিস্তানের বিশ্বাসী লোক যারা, জামাত করতো যারা, তারা তো কেউ চায়নি এটা দেশ। এরা তো আমাদের অভ্যন্তরে ছিল, কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের কাদের সঙ্গে যোগাযোগ হলো? আভ্যন্তরের সঙ্গে থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ হলো তারা যখন বিদেশে, যারা কিনা মনে করলো ঠিক আছে বাংলাদেশ হওয়াতে তো আমাদের সর্বনাশ হয়ে গেল, সব কিছু আমাদের চলে গেল, বাজার হাট সব চলে গেল, তখন কে হলো? তখন পাকিস্তান উস্কালো, মালয়েশিয়া থেকে টুঙ্কু আব্দুর রহমান উস্কানি দিয়ে কথাবার্তা বলল। তারপরে দেখা যাচ্ছে এখানে কিউবার সাথে যখন দেখা হলো, কিউবার ফিডেল ক্যাস্ট্রো যা বলার কারণে সেখানে আবার চটে গেল নন অ্যালাইন্ড সামিটের সময়, সেখানে বোমে দিয়ে। না, আমি এই কারণে বলছি যে তখন আমার মনে আছে এখনও, যে আমাকে যখন উনি পাঠালেন, যখন ইজিপ্ট আর সিরিয়া মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলো 73 সালে, তখন আই লেড দ্য ডেলিগেশন। কর্নেল খুরশিদ উনি গেলেন আমার সঙ্গে, যে সেই সময় ওখানে আমাকে বলল, নামার পরে ওখানে বলল আমাকে, জাল্লুদ বলেছিল, সে তখন প্রধানমন্ত্রী লিবিয়ায়, যে পারমিশন দিয়েছিল আমাদের বেনগাজিতে নামার জন্য প্লেন নিয়ে, ব্রিটিশ ক্যালিডোনিয়ান প্লেন নিয়ে, যে আপনারা একটু সাবধানে থাকবেন। তাহলে যেটা দাঁড়ালো, অবশ্যই লিবিয়াতেই পরবর্তী খুনিদের একজনকে বা একাধিক ব্যক্তিকে আশ্রয় দিয়েছে তারা। তো যেখানে অধ্যাপক আবু সাইদ, যে জায়গা আমরা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, আপনি একটা মার্কিন মুলুকের এক ধরনের অপছন্দের একটা কথা বলছিলেন, যে বিষয়টি তারা কোনটা পছন্দ করেন। অ্যাম্বাসেডর জমিরও সেদিকেই বলছেন যে সোভিয়েত ব্লকে তাদের নীতি আদর্শ, আমরা যে কমিউনিস্ট হয়ে গিয়েছিলাম তেমন না, কিন্তু নীতি আদর্শের অনেক কিছুর হয়তো প্রতিফলন ছিল সমতাভিত্তিক সমাজে। আবার অন্যদিকে কিছু সংখ্যক মুসলিম রাষ্ট্রের কথা বলছেন, সেটা শুধু মধ্যপ্রাচ্যে না, দক্ষিণ পূর্ব এশিয়াতেও উনি নির্দেশ করছেন। তাহলে নিশ্চিতভাবে কি কিছু পাওয়া যাচ্ছে? বঙ্গবন্ধুর হত্যার যে রায় প্রকাশিত হয়েছিল, সেখানেও আমরা বোধহয় সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক কোনো মহল, পক্ষ, সরকার বা ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা পেয়েছে কিনা? আমরা খুনিদের কথা বলেছি, ফ্রন্টলাইন যারা, তাদের কথা বলেছি। আসলে প্রথম যে আলোচনা হচ্ছিল যে বঙ্গবন্ধু জানতেন কিনা, অনেকে বলেছেন, আপনিও বলেছেন, অনেকে বলেছেন বঙ্গবন্ধুকে জানানো হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু তো নিজেই বলেছেন, আমাকে যদি আলাদদের মতো জীবন দিতে হয় তবু আমি দেবো, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করবো না। এটা বঙ্গবন্ধুর কথা। তারপরে আমরা যে ডকুমেন্টগুলো ইদানিং পাচ্ছি, এগুলো বলতে গেলে একেবারে বোমা ফাটানোর মতো ডকুমেন্ট। যেমন ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে দূতাবাসে ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চ, এই ডেস্কে কাজ করতেন এক ভদ্রলোক, তার নাম স্টিফেন ব্রাউন। তিনি তার জবানিতে কথা লেগেছেন, ইদানিং প্রকাশিত হয়েছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? তিনি বলেছেন যে 74 দিকে যে খাদ্য সংকট হয়েছিল, তারপরে চারিদিকে একটা গুজব উঠেছিল এই সংকট বঙ্গবন্ধু মোকাবেলা করতে পারছেন না, এবং সামরিক অভ্যুত্থান তার জল্পনা কল্পনা চলছে, এবং মার্কিন দূতাবাসে বিভিন্ন ধরনের লোকজন, সামরিক বাহিনীর লোকজন, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, বিভিন্ন লোকজন গিয়ে বলছেন দেশ চলছে না, পরিবর্তন হওয়া দরকার, এসব। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে সবসময়, বিশেষ করে এইসব জায়গায়, টু ট্র্যাক ডিপ্লোমেসি চালায়। একটা হলো বাইরের প্রকাশ্যে একটা রূপ, আর ভিতরে আর একটা রূপ। ভিতরের রূপ তখন এখানে সিআইএ স্টেশন চিফ ছিল ফিলিপ চেরি, আর রাষ্ট্রদূত ছিল বোস্টার। এই দুইজনের ভিতরে এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়। তখন বোস্টার মিটিং ডেকে, ক্যাবিনেট মিটিং ডেকে পরিষ্কারভাবে এই বিষয়টা আলাপ করলো যে
একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট, তার প্রাণনাশের থ্রেট আসছে, আমাদের সঙ্গে অনেকে এসে বলা বলি করছে, এই বিষয়টা তাকে জানানো যাবে কি না। ব্রাউন যেমনটি বলছেন যে সিদ্ধান্ত হলো হ্যাঁ জানানো উচিত। নিশ্চয়ই আপনার পত্রিকার পাতা ঘেঁটে দেখবেন, আমি দেখেছি জুলাইয়ের শেষ কিংবা মানে অগস্টের আপনি বলছেন যে মার্কিন কূটনীতিকরা মনে করছেন যে বঙ্গবন্ধুকে জানানো উচিত। উচিত কূটনীতিকরা কেউ কেউ দুটো গ্রুপ, দুটো গোষ্ঠীর ভিতরে যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি তো টোটাল কন্ট্রোল করেন, কিন্তু তার ভিতর সিআইএ তারা কাভার্ড পলিটিক্স, ওভার পলিটিক্স ডিপ্লোমেসি যেটা আছে সেটা পোস্টার মিটিং ডেকে যখন কথা হলো তখন বললো যে জানানো উচিত ওনাকে। তখন পোস্টার বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন, এটা জুলাইয়ের শেষ কিংবা অগস্টের প্রথমে, সম্ভবত 6 আগস্ট এরকম হবে, আমার ওই ডায়েরির ভিতরে লেখা আছে। মানে তাহলে আমরা যেহেতু অনুষ্ঠানে তো বিস্তৃত আলোচনা করতে পারবো না, তাহলে দাঁড়াচ্ছে কি যে আমি শেষ করে নিই তাহলে বুঝতে পারবেন। পোস্টার গিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করলেন, দেখা করে শেষ পর্যন্ত পোস্টার স্টিফেন ব্রাউনই লিখেছেন সে কথা, পোস্টার প্রেসিডেন্টের সাথে কি টকিং পয়েন্ট করবে সেটা আবার উনি ড্রাফট করেছিলেন। সেই ড্রাফটিংয়ের ভিতরে একটা কথা ছিল যে কুয়ের কথা শোনা যাচ্ছে এবং প্রাণনাশের থ্রেটের কথা শোনা যাচ্ছে, শেখ মুজিবের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, এই কথাগুলো ওনাকে জানাতে হবে। পোস্টার গিয়ে এই বার্তাটা দিয়েছিল তাকে সাবধান এবং সতর্ক করার জন্য। এরপরে ব্রাউন তিনি লিখছেন, বিষয়টি শোনার পর বঙ্গবন্ধু হো হো করে হেসে ওঠেন এবং বলেন, পোস্টারকে বলেন, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, আই লাভ মাই পিপল, আই লাভ মাই পিপল। কিন্তু এভরিথিং কন্ট্রোল ছিল না, সে বঙ্গবন্ধুকে জানানো হয়নি তা কিন্তু না, আমেরিকা কিন্তু জানিয়েছে, মানে একটা পক্ষ একটা পক্ষ। আবার ফিলিপস কি করছে আমি সময় পারি সেটা আমার বলবো। আমি আরেকবার একটু অধ্যাপক ইমতিয়াজের কাছে যাব। অধ্যাপক ইমতিয়াজ, আমাদের আলোচনা আপনি শুনছিলেন, বারবারই আমি চেষ্টা করছিলাম যে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় কিনা, সেটা হয়তো বা আমি যতটা প্রত্যাশা করছি সেভাবে সম্ভব নাও হতে পারে, কিন্তু যে আলোচনা আপনি ছিলেন যে গবেষণার প্রয়োজন রয়েছে, ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বলছিলেন, তাকে সতর্ক করবার কথাও আমরা কম বেশি জানি, কিন্তু এই যে আর্কাইভে প্রবেশাধিকারের যে ব্যাপার, আর্কাইভ ব্যবহারের যে বিষয়, এটাকে আমরা শুধুমাত্র মার্কিন আর্কাইভের উপরে বেশি নির্ভর করছি না, আর্কাইভ তো আরও আছে, সেগুলোর ব্যাপারে আপনার মতামত কি, বা আপনি নিজেও ব্যক্তিগতভাবে কখনো চেষ্টা করেছেন কিনা জানতে? আমার মনে এটা খুবই গুরুত্ব একটা বিষয় যেটা পার্সু করা দরকার। কারণ এখন পর্যন্ত বলতে গেলে আমরা যেসব নিয়ে নতুনভাবে লেখালেখি হচ্ছে সেগুলো ওই আমেরিকার ডকুমেন্টসের উপর নির্ভর করে হচ্ছে, কারণ ওদের নিয়মে যেহেতু প্রকাশ করা হয়। অন্য দেশে কি ভারতে বা এখনকার যে রাশিয়া, তখনকার সোভিয়েত ইউনিয়ন, এদের কোন সিস্টেমে ওইটা নেই, মনে রাখতে হবে। কিন্তু তারা কখনোই ওই ধরনের প্রকাশ করে না। তবে আমি মনে করি যে গবেষণার স্বার্থে, যার জন্য আমি বলছিলাম যে একটা আন্তর্জাতিক উদ্যোগ থাকা দরকার, যেখানে এই যেই কটা দেশের নাম বললাম তাদের সবার সেখানকার গবেষকদের নিয়ে একটা টিম করা দরকার, যেন ওই আর্কাইভ ঢোকা যায়। কারণ হচ্ছে যে একমাত্র উপায় জিনিসপত্র জানা, যেই কথোপকথন, মনে রাখতে হবে। আমি ইন্টেলিজেন্স ফেলিয়ার কেন বললাম, এই প্রতিটি দেশের কিন্তু ইন্টেলিজেন্স ছিল, মনে রাখতে হবে যে প্রতিটি দেশের ইন্টেলিজেন্স ছিল এবং তারা কিন্তু সবসময় আদান প্রদান করছে। সেই নথিপত্রগুলো আমাদের দরকার। কারণ ওই ফেলিয়ারের ফলে যেটা হয়েছে, যেটা আমার মনে হয় জামিল ভাইও চেষ্টা করেছেন বলতে, সাইদ ভাই একই কথা বলছেন, যে ব্যক্তিত্বর একটা বিষয় ছিল, কিন্তু কোনো সন্দেহ নেই যে উনি সবাইকে বিশ্বাস করতেন। কিন্তু বিশ্বাস করার পরেও প্রশ্ন হচ্ছে যারা সিকিউরিটি দিবেন তারা ফেল করলেন কেন? তো ওখানে তো বোঝা যাচ্ছে যে বড় ধরনের একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। ওই জিনিসটা জানার কিন্তু এখনো সুযোগ আছে, যদি যেটা তুমি বলছো যে আমরা যদি ওই আর্কাইভের ম্যাটেরিয়ালস যদি আমরা ডিগ করি, তাহলে কিন্তু আমার মনে হয় আজকের যে আলোচনাটা হচ্ছে সেখানে হয়তো কিছুটা আমার মনে হয় এক ধরনের
আনসার হয়তো আমরা পাবো। মানে খুব খুব দ্রুত যদি জানতে চাই, যেমন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তার আর্কাইভে কাজ করা একটু কঠিন হয়ে পড়তে পারে, তার পদ্ধতি পরিবর্তন হয়েছে, সেটা নতুন ধরনের একটা বিষয়। চীনের আর্কাইভ সম্পর্কে আমরা ধারণা রাখি না। ভারত পাকিস্তান আছে, সেটা আগে উল্লেখ করলাম, কিন্তু যুক্তরাজ্যেরও তো আর্কাইভ আছে এবং সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পক্ষ। তার আর্কাইভ একটা গণতান্ত্রিক দেশ হিসাবে তারও তো এক ধরনের ফ্রিডম অফ ইনফরমেশন আছে, কিছু আইন কানুনও আছে। সেটাও কি আমরা চেষ্টা করেছি কখনো জানতে? আমার মনে হয় না আমরা কখনো সেভাবে উদ্যোগ নিয়েছি। এখানে বড় ধরনের গবেষণার একটা ঘাটতি আছে, যেটা আমি সবসময় বলে এসেছি। এমনকি ৭১-এর বিষয়েও কিন্তু বড় ধরনের ঘাটতি এখনো রয়ে গেছে। আমরা লেখালেখি হয়েছে কোনো সন্দেহ নেই, অনেক বইপত্র বার হয়েছে, কিন্তু ওই জেনোসাইডের উপরে যেই ডকুমেন্টারি এভিডেন্স যে আমাদের যে প্রয়োজন, বিশেষ করে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘে স্বীকৃতি পাওয়ার ব্যাপার, আমি জেনোসাইডের কথা বলছি, সেই ঘাটতিটা কিন্তু আমরা দেখছি এখানেও একটা ঘাটতি আছে। এই জন্য আমি বলছি একটা উদ্যোগ নেওয়া দরকার। এই যেই কটা দেশ বলা হলো, ইউকে, ইউএসএ, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, ভারত, এখানে হয়তো পাকিস্তান নাও আসতে পারে, কিন্তু তাকে করা, একটা স্পেশালাইজ দেওয়া, এই একটা টিম করা দরকার আন্তর্জাতিক পর্যায়ে, যেই টিমের দায়িত্ব হবে একেবারে প্রাইমারি সোর্সে যাওয়া এবং ওই রিপোর্টগুলো দেখা। তাহলে হয়তো আমি মনে করি একটা ভালো একটা আনসার আমরা পাবো। আমরা আসবো আবার সিরাজ জমির যে আলোচনাটা আমরা বারবার ঘুরে ফিরে আসছি, এবং আপনার চাকরি জীবনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও নিশ্চয়ই আপনারা অনেক কথা বলেছেন, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বহু দেশে দায়িত্ব পালন করেছেন। তাতে কি কোনো ধারণা পেয়েছেন? নথির কথা তো আমরা বলছি, সুবিধা অসুবিধার কথা, যে সেটা হচ্ছে নথি, রিসার্চ, জ্ঞান অর্জন সবই বুঝলাম, একটা জিনিস ভুলে যাচ্ছি আমরা। এক ব্যক্তি যে তখন বেঁচে ছিল, যে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধুকে খুন করার, তিনি এখনো বেঁচে আছেন, হেনরি কিসিঞ্জার। এবং হেনরি কিসিঞ্জারকে যে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল বাস্কেট কেস বলেছিল, যে কোনো মতেই রাজি হয়নি, PL-480 জাহাজটা ঘুরিয়ে দিল, এখানে আসতে দিল না, কারণ সে চায়নি একটা দেশে পাঠানো হবে যে কিনা কিউবার, বিশেষ করে ফিডেল কাস্ট্রো বলেছে আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি। He also did not like Field Marshal Tito. He also did not like Sukarno. He did not like Boumediene. কিন্তু at the same time, কিসিঞ্জার বেঁচে থাকলেও তাকে যখন দুবার জিজ্ঞাসা করা হয় যে আপনি আমাদেরকে সাহায্য করুন পুরো জিনিসটার ব্যাপকভাবে যা কিছু লেখালেখি এসেছিল সেটা আপনাদের আর্কাইভস থেকে আমাদেরকে দেওয়ার জন্য, he said, I do not know what you're talking about. তাহলে যদি আমি যদি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আমরা সমস্ত আলোচনা দীর্ঘদিন ধরে আমাদের শৈশব কৈশোর থেকে দেখছি আপনাদের সময়কাল পর্যন্ত, হেনরি কিসিঞ্জারকে আমরা খুব সহজে পেয়ে যাই এবং আলোচনাটা আমরা ওখানে স্থিত করে ফেলি। কিন্তু যদি হেনরি কিসিঞ্জারকে আমরা কেন্দ্র করে আলোচনা করতে চাই, তাহলে তো তাকে নিয়ে পৃথিবীর আরো অনেক দেশে লেখা আছে, মার্কিন সাংবাদিকরাও লিখেছেন, এই প্রসঙ্গে কেউ প্রশ্ন করে। কিন্তু হেনরি কিসিঞ্জার শুধু নয়, কারণ হচ্ছে যে তুমি জানো তো যে ৭৪ সালে ভারতের ওদের যে ইন্টেলিজেন্স ইউইং, তারা লোকপাল ইন্দিরা গান্ধী জানতে পেরে এরকম ঘটনা ঘটছে কেন, বুলগেরিয়ানদের কাছ থেকে ইন্ডিয়ানরা এইটার হিন্ট পেয়েছিল এরকম একটা ঘটনা ঘটছে, তখন উনি ব্যক্তিকে পাঠালেন বাংলাদেশে, ঢাকায়, বঙ্গবন্ধুর সাথে সে কথা বলল, সে চলে গেল। না, অল অফ দিস শুড বি অ্যাভেলেবল ইন দ্য আর্কাইভস ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল। তাহলে একটু যদি সেই আর্কাইভগুলো যদি আমরা ঠিক মতো যদি খবর পেতাম, কিন্তু কথা হচ্ছে যে ওই আর্কাইভ, কেন আগেকার সোভিয়েত ইউনিয়ন নাই, এখন রাশিয়া ইজ ডিফারেন্ট ফ্রম দ্য সোভিয়েত ইউনিয়ন, কিন্তু এর মধ্যে একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সবাই উল্লেখ করছি না, চায়না। চীনের কথা আমরা একাধিকবার বলছি যে চীনের ভূমিকার কথা বলছি। চীনের ভূমিকা ছিল যে 1972 থেকে নিয়ে 1974 পর্যন্ত সেই একা লড়াই করে গেছে যাতে করে বাংলাদেশ জাতীয় পরিচয় না পায়, জাতিসংঘের সদস্য না হতে পারে।
তো সেই কারণে আমি বলছি, এই কারণে কেন সাদরুদ্দিন আগা খান যখন ঢাকায় আসলেন, আমি আসবে একটু বিরতিতে না, যাব। একটা বলে নি, যখন ঢাকায় আসলেন তখন উনি আমার সাথে যখন এপ্রিল মাসে দেখা হলো 26, আই ওয়েন্ট অ্যান্ড রিসিভড হিম এয়ারপোর্টে। বঙ্গবন্ধু আমাকে আদেশ করলেন তুই যা ওখানে গিয়ে ওনাকে রিসিভ করে নিয়ে আয়। পরে যখন সার্জিও ভিয়েরা দে মেলো আসলো, সেও একই কথা বললো। কোফি আনান যখন অক্টোবর মাসে আসলো, সেও একই কথা বললো। যে তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, কিছু কিছু লোক আছে, বললো কোফি আনান আমাকে সরাসরি অক্টোবর মাসে 72 সালে, যে কিছু কিছু লোক আছে, সে তখন D5 না P5 ইন দ্য UNHCR। সে বললো কিছু কিছু লোক আছে যারা কিন্তু অত্যন্ত চোটে আছে এবং তারা একটা অসৎ পরামর্শ সব জায়গায় দিয়ে বেড়াচ্ছে। আমরা বিরতিতে যাব। অধ্যাপক সাঈদ, ফিরে এসে আপনার সঙ্গে আলাপ করব যে আমরা মাহফিজখানাগুলোর কথা বলছি, আমরা সাংবাদিকের অনুসন্ধানের কথা বলছি, গবেষকের কথা বলছি, ইন্টেলিজেন্সের কথা বলছি, দু একজন ব্যক্তির নামও আমরা উদ্বায়ী হয়ে মাঝে মধ্যে আসে। তাহলে আমরা কোথায় গিয়ে সিদ্ধান্তের জন্য যাব? বিরতির পরে জানবো। আমরা কি ব্যক্তি স্মৃতিচারণেই যাব, নাকি কর্মজীবনে কি আমাকে অনানুষ্ঠানিকভাবে বলেছেন এরকম যাব, নাকি আবার ঘুরে ফিরে সে আর্কাইভেই আমাদেরকে ফিরে আসতে হবে এর উত্তর পাবার জন্য? দর্শক, আলোচনা করছিলাম আন্তর্জাতিক ষড়যন্ত্রে 15 আগস্ট। আর একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম দীপ্ত টিভির সরাসরি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। জাতীয় শোক দিবসের প্রাক্কালে এই আলোচনা আন্তর্জাতিক ষড়যন্ত্রে 15 আগস্ট। অধ্যাপক আবু সাঈদ, সেই ঘুরে ফিরে একই কথা বলছি, যদিও একটা অনুষ্ঠানে সম্ভব না এর উত্তর হয়তো মেলানো, কিন্তু আমরা বুঝবার চেষ্টা করছি বিভিন্ন অংশীজন, কুশীলব, পক্ষ, দেশ, ব্যক্তি, তাতে কোনোভাবে এত বড় একটা রায় হলো, সেখানেও আমরা সুনির্দিষ্ট কোনো কিছু বের করে আনতে পারলাম না, কেউ কোনো তথ্যও দিলেন না। দেখেন, এভিডেন্স দুই ধরনের, একটা হলো প্রাইমারি এভিডেন্স, একটা হলো সার্কামস্টান্স এভিডেন্স। ইমতিয়াজ ভাই আবার 14 মানুষ, উনি বলছেন পাকিস্তানকে বাদ দেওয়া হবে না, বঙ্গবন্ধু উনি তো বলেছেন যে তারা সহযোগিতা করবে না। কেন? আমি কয়েকটা ঘটনার কথা বলছি। একটা হলো 73 সন যখন পাকিস্তানের সংবিধান রচনা করে, তখন এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান নামেই তারা রেখেছিল, অর্থাৎ 73 সন পর্যন্ত বাংলাদেশকে তারা স্বীকৃতি দেয় নেই, এবং শুধু তাই নয়, স্বীকার করেনি, এবং শত্রুতা অব্যাহত ছিল। 71 পরেই জাতিসংঘে যখন সারেন্ডার করে পাকিস্তান আর্মি বাংলাদেশে,
তখন ভুট্টো যে কথা বলেছিল যে 1000 বছর ধরে যুদ্ধ করব, তারপরেও এই যে স্বাধীন হয়েছে এই দেশটা ইন্ডিয়ার হাত থেকে আমি আবার পাকিস্তানে নিয়ে আসবো, যেভাবে হোক তারা বলেছিল। এবং নিক্সন কিসিঞ্জার দুজনকে বলে আসছিল। আমি সে পুরোনো কথা যাব না, মানে কে কাকে দিয়ে করালো সেটা যদি বলে সেটাই। জি, ভুট্টো বাংলাদেশে আসে, ওআইসি কনফারেন্স হলো, তারপরে স্বীকৃতির পরে হ্যাঁ 74-এ 74 ফেব্রুয়ারির পরে 74-এ উনি আসলেন 17ই জানুয়ারি জুন 74-এ 17ই জুন আসলেন। 150 জন লোক নিয়ে আসলেন, গোয়েন্দা সংস্থার পুরোতর যারা 11 যাদের লিঙ্ক ছিল তাদের নিয়ে আসলেন, সাংবাদিকদের নিয়ে আসলেন। এদের নিয়ে এসে উনি প্রথমে আসছিলেন দুটো বিষয়ে মীমাংসা করতে, অ্যাসেটগুলো কী হবে না হবে এগুলো, আর যারা এখানে আছে পাকিস্তান রিপেটেড তাদের ফেরত দেওয়ার বিষয়। ওখানে দেখা করলো, অবাক কাণ্ড পড়তে গিয়ে আমি দেখলাম ওই সময় ভুট্টো দেখা করছিল মোস্তাক এবং তাহিরুদ্দিন ঠাকুরের সাথে আলাদাভাবে, এবং মশিউর রহমানের সাথে। তখন পরিষ্কার তারা বলেছিল আর কিছু এগুলো কিছুই সেটেল করা দরকার নাই, বাংলাদেশ আমরা যে কথা বলেছিলাম কনফেডারেশন সেই দিকে যাবে না, কিন্তু এই বক্তব্য কার, বা এটা প্রকাশ্যে বক্তব্য আমরা কিভাবে? এই প্রকাশ্য বক্তব্য এটা যে দীক্ষিতের যে বই আছে বিয়ন্ড দ্য লিবারেশন অফ বাংলাদেশ, তার 198 পৃষ্ঠা। তাহলে কি এরকম দাঁড়ালো যে বড় কোনো পক্ষ কোনো ক্লায়েন্ট দেশকে দিয়ে আমাদের কিছু পক্ষকে দিয়ে তারা কাজটা করাবে এরকম? এটা হলো একটা পার্ট আমি বলছি। অর্থাৎ ভিতরে একটা অবস্থা তৈরি করার জন্য ভুট্টো যখন আসে তখন কয়েকটা ঘটনা ঘটে। তখন তো আমি নিজে দেখেছি ঘটনা ঘটে। কি ঘটনা? দুই পাশে এত লোক নিয়ে আসছিল কোথার থেকে, সমস্ত পাকিস্তান পক্ষে পন্থীরা এত বেশি আসছিল, রাস্তাঘাটে ঢল নেমেছিল। এবং ওই সময়ে জিয়ান দীক্ষিতের গাড়ি ভারতীয় পতাকা নিয়ে যখন যাচ্ছিল রাষ্ট্রদূত, তার পতাকা স্ট্যান্ড ভাগিয়ে দিয়েছিল। কিন্তু জেএন ডিক্সিত তো তখন রাষ্ট্রদূত না, তখন সুবিমল দত্ত। না, সুবিমল দত্ত তারপরেই আসে। না, সুবিমল দত্ত এসছে না, তাহলে সূত্র আমরা জুন সূত্রটা মাসে কি 72 মেলাবো সালে তাহলে? সুবিমল দত্ত এসছে। জিয়ান দীক্ষিতের কথায় বলছি, ওনার বইতে পরিষ্কার লেখা আছে এই ঘটনা ঘটছে এবং গাড়ির উপরে জুতো টুতো এগুলো সব মারা হয়েছে। এই গেল। ভুট্টো এসেই যে কথাগুলো পুরনো যে এজেন্সি লিঙ্ক আপগুলো এগুলো ছিল, এবং তখন বাংলাদেশে পাকিস্তানের একেবারে সাংবাদিক এজেন্ট, এটা সাংবাদিকদের জানা দরকার। আসলাম নামে একজন, সে হলিডেতে চাকরি করতো, সেই এগুলো টাকা পয়সা সব দিয়ে করেছিল। অর্থাৎ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার পরেই ভুট্টো কাকুরে জুলাই মাসের শেষের দিকে বক্তৃতা করে বলল অচিরেই এই উপমহাদেশের কোনো দেশে সরকার পরিবর্তন হবে। আমরা আরেকবার অধ্যাপক ইমতিয়াজের কাছে যাব, তারপর আসবো সরকার পরিবর্তন ঘটবে। তাহলে পাকিস্তান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কিভাবে জড়িত ছিল এটা তো আমাদের উপলব্ধির ভিতরে আসা উচিত, এবং আমরা জানি তা। এবং পরবর্তীকালেও অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমরা জানি। অধ্যাপক ইমতিয়াজ, আলোচনা শুনছেন আপনি, আমরা এক ধরনের মেলানোর চেষ্টা করছি, অনেকটা পাজলগুলো এক জায়গায় করার, এটা খুব সহজ কাজ নয়। কিন্তু এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে হত্যাকারীরা যে সমস্ত দেশগুলোতে গেল এবং তারা আশ্রয় নিল বা যেভাবে হোক তাদেরকে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হলো, তাহলে তাদের কি কোনো দায় নেই বা কোনো যুক্ততা, এরকম সন্দেহ করার সুযোগ আছে? আমি ওইটা উত্তর দেওয়ার আগে ওই আর্কাইভসের গুরুত্ব কতখানি সেটা একটা ইস্যু যেটা জামির ভাই বলতে চেষ্টা করেছিলেন ওই হেনরি কিসিঞ্জারকে নিয়ে। এই আর্কাইভ ডকুমেন্টস যেহেতু এখন প্রকাশ হয়েছে, ওই ইন্টারন্যাশনাল বাস্কেট কেস কিন্তু হেনরি কিসিঞ্জারের কথা না, এটা স্পষ্ট বলছে। তার পলিটিক্যাল অ্যাফেয়ার সেক্রেটারি ছিল উরাল অ্যালেক্সিস জনসন, বলেছে ইন্টারন্যাশনাল বাস্কেট কেস, যেখানে হেনরি কিসিঞ্জার বসেছিল, এবং এই কথাটা বলেছে 6 ডিসেম্বর 1971। এটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমি বলছিলাম যে আর্কাইভ কতখানি ইম্পর্টেন্ট। একটু যোগ করবেন বোধহয় প্রফেসর ইমতিয়াজ, একটু অধ্যাপক সাইদ যুক্ত করুন। হেনরি কিসিঞ্জার আবার 74 রিপিট করেছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সিকিউরিটি তার যে
পরিষদ ছিল, সেখানে এই কথাটা আবার রিপিট করেছিল। যাক, আপনি যেটা বলেছেন এটা কারেক্ট। আপনি যেটা বলেছেন জনসন বলেছে প্রথমে, এটা কারেক্ট। সেটাই বলছি। তো এই যে মানে আমি হচ্ছে আর্কাইভদের খুবই জরুরি, এবং পাকিস্তান আর্কাইভ পারলে তো ভালোই হতে মানে হবে। আমি এমনি বলছি যে রাশিয়ার আর্কাইভ, ভারতের আর্কাইভ, এমনকি আমেরিকার আর্কাইভ পাওয়াটা আমি মনে করি তুলনামূলকভাবে সহজ হবে। তো সেই জায়গায় যদি আমরা একটু যেতে পারি তাহলে হবে। এখন আমি প্রশ্নটা ভুলে গেছি, বাট শামীম গো হেড। আমি যেটা জানতে চেয়েছিলাম যে হত্যাকাণ্ডের পরে এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে সমস্ত দেশগুলোতে গেলেন, তাদেরকে কি সন্দেহ করবার কোনো সুযোগ আছে যে তারা যে জায়গা দিলেন হঠাৎ করে তারা আগে থেকে যুক্ত ছিলেন কিনা কোনোভাবে, বা তাদের কোনো সংশ্লিষ্টতা এরকম জানা যায়? এখন পর্যন্ত সাইদ ভাই একটা সুন্দর কথা বলেছেন, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। এখন পর্যন্ত যতদূর আমাদের জানা আছে, কিছুটা পার্সোনাল নোট ইত্যাদি, ইউএস অ্যাম্বাসেডর একটা রোল প্লে করেছিলেন, কে কোন দেশে যাবে, কিভাবে যাবে। কিন্তু ওই একই কথা, আমার যদি ওটা এভিডেন্স আমার যদি না থাকে, তাহলে আমি ওটাকে নিয়ে আমি একটা বই লিখতে পারি, কোনো সন্দেহ নেই, কিন্তু ওটাকে একেবারে বড় আকারে প্রমাণ করতে পারবো না। কিন্তু তখন শোনা যাচ্ছিল যে এই যে বিভিন্ন দেশে পাঠানোর ব্যাপারে একজন দুজন এই কি বলা হয় আন্তর্জাতিক বড় শক্তির দেশগুলো তারা দায়িত্ব, মানে তারা একটা রোল প্লে করেছিল। আমি এটুকু একটু রাখতে চাই আপনাকে। দেখুন, আমরা যখন বড় আর্কাইভের তথ্য সবগুলো হয়তো পেতে বা অধিকাংশ সেটা ব্যর্থ হই কিংবা পাই না, বা এই ধরনের আমরা সরাসরি ক্লু পাই না, তখন কিন্তু একটা পার্সোনাল নোটস একটা কথা বলেছেন। তো আমরা যে সমস্ত ব্যক্তিকে ক্রেডিবল মনে করি, গুরুত্বপূর্ণ মনে করি, তাদের নোটসটাও তো গুরুত্বপূর্ণ। আপনার কর্মজীবন একজন পেশাদার কূটনীতিক হিসাবে আপনি কাউকে কি কখনো কিছু বলতে শুনেছেন, বা এরকম কোনো আভাস কেউ দিতে চেষ্টা করেছে যে কে পরিকল্পনা করলো, কার মাধ্যমে করলো, এবং আমাদের দেশীয় যারা বাস্তবায়ন করলেন কয়েকজন বিপদগামী কর্মকর্তা আর কিছু রাজনীতিবিদ মিলেই তো এত একটা বড় ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ হয় না, তাই না? মানে বলি, একটা ইন্টারেস্টিং জিনিস হলো কি, যে রশিদ, ফারুক, ডালিম তিনজনই কিন্তু তারা ৭১ যুদ্ধে যখন বাংলাদেশ হলো, তারা কিন্তু ঠিকমতো আর্মিতে জায়গা পাচ্ছিল না। তখন বঙ্গবন্ধু না হলে ওরা ব্যাংকের লোনও পাচ্ছিল না। তখন বঙ্গবন্ধু সেই সময় সেটাও আয়োজন করে দিয়েছিল, যে সারাদিন ওরা বাড়িতে এসে বসে থাকতো না। এরা তো বিশ্বাসঘাতকতা করেছে, সেটা আমাদের দ্বিমত নাই। বলিনি সেটা হচ্ছে শুধু তারা নয়, আমি আগেও বলেছি, যেটা জেনারেল জিয়াউর রহমান, খালেদা, এরাও হতো। এখন আমার কথা হচ্ছে যেটা অন্য জিনিস, সেটা হচ্ছে এরা এসছে, এরা দেখেছে, এবং তারা যেটা হয় লোভ দেখে তাদের মধ্যে একটা জগৎ সৃষ্টি হয়েছে যে আমরা অনেক কিছু জিনিস করতে পারবো, পাকিস্তান আমাদেরকে বলছে তারা করে দেবে। এবং আমি গেছিলাম বঙ্গবন্ধুর সঙ্গে ওআইসি সামিটে লাহোরে, আমরা 10 জন গেছিলাম। এবং ওখান থেকে আসার পরে আমি যখন আসলাম, উনি আমাকে জুলাই মাসে বললেন যে তুই চলে যা, তুই তেহরানে গিয়ে দূতাবাস খোল। আমি চলে গেলাম তেহরানে 24 তারিখে জুলাই মাসে। ওখান থেকে আমাকে 2 জন লোক, তখনও দোহা সাহেব, তখনও পরে রাষ্ট্রদূত হয়ে আসবেন, উনি আসেননি, 2 জন লোক ইরানি, যেহেতু আমি ফার্সি বলি, সেখানে কথায় কথায় তারা বলল যে তোমরা কি জানো যে একটা সচেষ্টা হতে চেষ্টা করছে, সেখানে কারা? বললে যে পাকিস্তানের সঙ্গে জড়িত যারা, তারা মিলে সবকিছু করার চেষ্টা করছে, উল্টাপাল্টা করা। তো আচ্ছা, এ দুটো যদি মেলায়, যে ঠিক আছে আমাদের দেশীয় কিছু ব্যক্তি এবং কিছু ব্যক্তি, সামরিক বেসামরিক, তাদের সঙ্গে আমাদের দেশের মধ্যে বেশ কিছু ব্যক্তি, একটা দুটো, ওকে, বেশ কিছু ব্যক্তি ধরে নিলাম যে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে, তার পেছনে আর কেউ আছে কিনা? তার পেছনে যারা ছিল তারা হচ্ছে যারা কিনা একটা লোভ ছিল তাদের, তারা জানতো যে আমি যেটা এখন বলি ইকোনমিক রিজন, সেটা হচ্ছে যেরকম শেলের কাছ থেকে, তুমি দেখেছো আজকে আছে পত্রিকায় ডেইলি স্টারে, যে শেলের কাছ থেকে 7টা উনি গ্যাস ডিপোজিট যেখানে আছে সেগুলো উনি কিনেছিলেন। তাহলে একটু এখান থেকে আমাদের খুব বেশি সময় there is an economic aspect which also persuaded them to take over the country. অধ্যাপক সাইদ,
আমরা শেষের দিকে। হ্যাঁ, আমি 2 মিনিটে পাকিস্তানের কথা বলেছি, এখন আর একটা কথা তুলতে চাই। আসলে আপনাকে আমাদের বুঝতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোক কাজ করেছে পরিবেশ তৈরি করার জন্য। একটা সাইকোলজিক্যাল ওয়ার একটা চলেছে, যে মুসলিম বাংলা বিতার দিয়ে অবক দিয়ে তবক দিয়ে এগুলো আছে। অন্যদিকে সশস্ত্র বিপ্লবী এরা একটা কাজ করেছে, সেগুলো যাক। আমি যে কথায় আসতে চাই এখন, এই যে 30টা ট্যাঙ্ক আসলো, এই ট্যাঙ্ক নিয়ে গবেষণা হয়েছে। ট্যাঙ্কের ব্যাপারে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু যখন ইসরায়েল এবং মিশরের যুদ্ধ হয়, তখন তিনি চা পাঠিয়েছেন স্পেশাল প্লেনে। তার মানে যদি খুব সংক্ষেপে বলি যে শুধু রাজনৈতিক যুক্ততা দিয়ে কাজ হচ্ছে না, মানে অর্থনৈতিক অন্যান্য বিষয়গুলোকে আনতে হচ্ছে। হ্যাঁ, সব স্পেশাল প্লেনে উনি চা পাঠিয়েছিলেন, সেটা মিশরে নামতে পারল না, এয়ারপোর্ট বন্ধ ছিল। তখন লিবিয়াতে বেনগাজিতে ওই চা নামে, ওখানে হয়, চলে আসে। তার পরিবর্তে কয়েক মাসের ভিতরে 74 শেষের দিকে কি হলো, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত 30টা ট্যাঙ্ক পাঠানো। নিয়ম হলো এই, যেগুলো আরব ইসরায়েল যুদ্ধে ব্যবহৃত হয়েছিল বোধহয়, তাই না? এগুলো সব ছিল মরুভূমিতে একসাথে জড়ো করা। জি। এই 30টা ট্যাঙ্ক, নিয়ম হলো কোনো দেশ কোনো দেশের কাছে যদি অস্ত্র কেনে, তাহলে সেই অস্ত্রটা অন্য দেশে দিতে গেলে যে যাদের কাছে অস্ত্র কিনেছিল তাদের অনুমতি দরকার কিংবা সম্মতি দরকার। কাদের কাছে কিনেছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, নাম্বার 1। নাম্বার 2, কিউবায় পাট বিক্রি করার জন্য, ছালা বিক্রি করার জন্য, চট বিক্রি করার জন্য আমাদের খাদ্য দিল না, দুর্ভিক্ষ হলো, মানুষ মারা গেল। আর ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ওই প্রভিশনটা অফ রেখে মিশরকে প্রচুর পরিমাণে খাদ্য সাহায্য দিল। তাহলে মিশর আনোয়ার সাদাত যে ট্যাঙ্কগুলো দিয়েছিল, সেই ট্যাঙ্কগুলো কেন দিয়েছিল? আজকে প্রশ্ন, এই ট্যাঙ্কগুলো কেন আসছিল? মানে এটা নিয়ে এ পর্যন্ত আমরা হয়তো আমরা যে শুরুতেই বলছিলাম যে অনুষ্ঠানে আন্তর্জাতিকভাবে যুদ্ধের সময় লিবিয়া প্লেন দিয়েছে, আন্তর্জাতিকভাবে ইরান সাহায্য করেছে, সৌদি আরব সাহায্য করেছে। বঙ্গবন্ধুর সাথে তো সরাসরি সৌদি রাষ্ট্রের সৌদির প্রধানের সাথে কথাই হয়েছে। আমাদের তাহলে শেষ করতে হবে, শেষই করে দেবো আমি। যে কি সৌদি আরবের বাদশা বলেছিল যে তোমার দেশে ইসলামিক স্টেট করলে আমি স্বীকৃতি দেবো। আমার মনে হয় যে যেটা দাঁড়ালো যে আরো কিছু পক্ষ এখান থেকে অনেক আছে, যেগুলো এইভাবে আলোচনা ভাগ ভাগ করে আলোচনা নাই, এগুলো নিয়ে আলোচনা করা দরকার। তবে আমি একটা কথা বলে শেষ করি, সমস্ত কিছু মিল করে আমরা যদি সমীকরণে আসি, তাহলে দেখা যাবে ব্যক্তিগত আক্রোশ, রাজনৈতিক আক্রোশ এবং নীতিগত আক্রোশের কারণে হেনরি কিসিঞ্জার বঙ্গবন্ধু হত্যা করতে তৎপর ছিল। এটা হলো বড় কথা। তার উপরে এখন বই লেখা হয়েছে, বইটার নামটা আমি বলে দেই, যারা পারেন সংগ্রহ করবেন। সেটা হলো এটা হলো দি ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার। জি, আমরা একটু অধ্যাপক ইমতিয়াজের কাছ থেকে খুব সংক্ষেপে একটু শুনে আসি। অধ্যাপক ইমতিয়াজ, একেবারে শেষের দিকে একেবারে আপনার বিশেষ কোনো মন্তব্য থাকলে। ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার, এটা খ্রিস্টোফার হিসেনের লেখা। এই বইয়ের ভিতরে তিনি কি বলে, দর্শক সেটা পরবর্তীতে কৌতূহলী দর্শক দেখবে। উনি বলেছেন হেনরি কিসিঞ্জারকে এবং আমেরিকার ওই সময়ে যদি কংগ্রেসম্যানরা, কংগ্রেসিয়াল যদি একটা ইনকোয়ারি কমিটি করা হয়, তাহলে এই সমস্ত ঘটনাগুলো বেরিয়ে আসবে কিভাবে হেনরি কিসিঞ্জার যুক্ত ছিল। ধন্যবাদ। অধ্যাপক ইমতিয়াজ, একেবারে শেষ মন্তব্য খুবই সংক্ষেপে। আমার মনে হয় যেটার উপরে যে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হলো আর্কাইভ ম্যাটেরিয়ালস বার করা। আমার মনে হয় এই অনুষ্ঠানের যদি এগিয়ে নেওয়ার একটা চেষ্টা হয়, তাহলে ওই পদক্ষেপটা আমার মনে হয় আজকে যেন শেষ না হয়ে যায়। সবসময় আলোচনা হয় আবার শেষ হয়ে যায় এক জায়গায়। কারণ আমি মনে করি যে যেই কতগুলো দেশের নাম বলা হলো, আমি ওই কারণেই শুরু করেছিলাম। ইন্টেলিজেন্স ফেইলিয়ার মানে হলো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে, ওই জায়গাটা দেখা যে কোথায় আসলে কি ধরনের রিপোর্ট দিচ্ছিল এবং সেখানে কেন ফেল আমরা করলাম, সেই জায়গায় যদি আমরা যেতে পারি। এবং তার একমাত্র উপায় হলো এই বিভিন্ন দেশকে নিয়ে যৌথভাবে যদি আমরা একটা পদক্ষেপ নেই, তাহলে আমি মনে করি বড় ধরনের একটা গবেষণা হবে। এটা শুধু যে বাংলাদেশ
এটা বেনিফিটেড হবে তা না, কারণ অনেক দেশ কিন্তু অনেকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও বেনিফিটেড হবে। অনেক অনেক ধন্যবাদ মাসুদ জমির, আপনাকে দিয়েই আপনি পেশাতে ছিলেন, দেখেছেন, অনেক ব্যক্তির কথা বলেন। আপনার ক্ষেত্রে বারবার পার্সোনাল অ্যাকাউন্টসে যাচ্ছি, একেবারে খুব সংক্ষেপে। না, আমি দুটো জিনিস বলবো। সেটা হচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে আমাকে, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দীক্ষিত সাহেব বাংলাদেশ থেকে যাওয়ার পরে হলেন। এখন তারা কিন্তু ভারতের কাছে আমরা সরাসরি যদি একটুখানি এই প্রেক্ষিতে প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, তাদের আর্কাইভের কাছ থেকে আমরা জানতে চাই যে তোমরা আমাদেরকে জানাও যে সিমলা সামিটের পরে যে সকল ঘটনা ঘটেছিল, তোমরা যেভাবে এক হয়েছিলে, যাতে তারা পাঠিয়ে দিল ফেরত তাদের সোলজার্স, প্রিজনার্স অফ ওয়ার। দ্বিতীয়ত হলো আমাদের শেষ করতে হবে। পরবর্তীতে যা সকল জিনিসের কারণে রাওকে পাঠিয়েছিলে ঢাকায়, তাহলে আমাদেরকে একটু জানাও, সেগুলো বের করে যে আমরা কোথা থেকে তোমরা এসব তার মানে পেয়েছিলে। আমার মনে হয় যে আমরা তাহলে কিন্তু আমরা এটার একটা সমাধান খুঁজে পাবো। এই অনুষ্ঠানে আমরা অনেক প্রশ্ন উত্থাপনের চেষ্টা করেছি, সবগুলোর উত্তর একটা টেলিভিশনের একটা টক শোতে হয়তো আমরা এই সংক্ষিপ্ত সময় পাবো না। আমরা জি, কিসিঞ্জারে তার সহকর্মী মরিস যে বই লিখেছে আনসার্টেন গ্রেটনেস, বলছে পৃথিবীতে 3 জন শত্রু ব্যক্তিগতভাবে ছিল, হেনরি কিসিঞ্জার, আমার মানে যাতে শেষ করতে হবে। শেখ মুজিব, জি, জিউ, অনেক আলেকদের। অনেক 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 ধন্যবাদ। মস্তক তুলিতে দাও অনন্ত অনেক আকাশে। অনেক ধন্যবাদ মোহাম্মদ জামির, অধ্যাপক আবু সাইদ, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আমরা যে আলোচনা করছিলাম 15 আগস্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটা আমাদের দীর্ঘদিনের শুধু কৌতূহল না, এটা জাতীয় দায়িত্বের মতো একটা বিষয়। এটার জন্য সমন্বিত উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি যৌথভাবে যে কথা আমাদের আলোচকরা বললেন যে আমাদের আর্কাইভে আমাদের প্রবেশাধিকার দরকার, ব্যবহারের সুযোগ দরকার, কাজ করা দরকার। প্রতিটা বিষয় গুরুত্বপূর্ণ, সাংবাদিকের অনুসন্ধান গুরুত্বপূর্ণ, ব্যক্তির বয়ান গুরুত্বপূর্ণ, মাহফেজখানা রক্ষিত তথ্য গুরুত্বপূর্ণ, দলিল দস্তাবেজ গুরুত্বপূর্ণ। আমরা কোনোটাকে কম গুরুত্বপূর্ণ মনে করি না, কিন্তু সব কিছুর বাইরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমাদের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু, আমাদের রাজনৈতিক সংস্কৃতির আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু, আমাদের জনপ্রিয় সংস্কৃতির আলোচনায় সবসময়ের জন্য আমাদের এই কৌতূহল থাকবে। কিন্তু সেই কৌতূহল নিবৃত্ত করার জন্য আমাদেরকে সে দায়িত্ব গ্রহণ করতে হবে, আমাদেরকে গবেষণার মাধ্যমে এগুলোকে তুলে আনতে হবে এবং সত্যিকার অর্থে সবার সহযোগিতার মাধ্যমে আমাদের সেটা হয়তো সম্ভব। আমরা সেই দিনের প্রত্যাশায় তাকিয়ে রইলাম। সুপ্রিয় দর্শক, দীপ্ত টিভির সরাসরি আয়োজন এবং বঙ্গবন্ধুর প্রতি, তার পরিবারের প্রতি আমরা আরও একবার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এই অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।